conductor, semiconductor, and insulator. আচ্ছা, কন্ডাক্টর কন্ডাক্টর বা যেটাকে বলে পরিবাহী। আমি ইংলিশটাকে মেইন বললাম। কন্ডাক্টর বা পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে দিয়ে কারেন্ট খুব সহজেই চলাচল করতে পারে। রেকর্ড হচ্ছে? সে সকল পদার্থকে সেই সকল পদার্থকে সেই সকল পদার্থকে কন্ডাক্টর বা পরিবাহী বলে। হাতের লেখা খারাপ নাকি আমার? তোমরা খারাপ হলে তো বলবো না। আচ্ছা, এটার আবার ইলেকট্রনীয় একটা মতবাদ আছে। আমি এখানে লিখে দিচ্ছি ইলেকট্রনীয় মতবাদ। তোমরা কি আমার চ্যানেল খুঁজে পাইছো? আচ্ছা, ইলেকট্রনীয় মতবাদ সেটা হলো, এখন আসো এই পরিবাহী আবার আরেকটা সংজ্ঞা আছে যেটাকে বলে ইলেকট্রনীয় মতবাদ। প্রত্যেকটারই আবার ইন্ডিভিজুয়াল আলাদাভাবে ইলেকট্রনীয় মতবাদ আছে, যেমন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। এদেরকে ইলেকট্রনীয় মতবাদ হিসেবে এইভাবে বলা হয় যে সকল পদার্থের শেষ কক্ষপথের ইলেকট্রন 1 2 3 অর্থাৎ 1 2 3 থাকবে, সে সকল পদার্থ হবে পরিবাহী বা কন্ডাক্টর। যেমন যে দেখো, একটা পদার্থ অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো, যে এটা দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, আটটা, 10টা, যদি 11টা হয় সোডিয়াম, Na, সোডিয়াম। আচ্ছা, দেখো যে এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। এ কি কি চাইবে কি, যে এই একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে তার সে অষ্টক পূরণ করতে, বুঝছো? অষ্টক পূরণ করতে সে একটা ইলেকট্রন সে অবশ্যই ছেড়ে দিতে চাইবে। এটা কিন্তু ধাতু, আর এটা ধাতুর বৈশিষ্ট্য। তা আমরা তো কোন পদার্থের কোন পরিবাহীর মধ্য দিয়ে ওইটাই ধাবিত করতে পারবো যেটা পরমাণু থেকে বিচ্যুত হয়ে যায়, নাকি যেটা ফ্রি ইলেকট্রন হয়ে যায়, ওইটি তো আমরা ব্যবহার করতে পারবো। তো ধাতুই তো কেবল ইলেকট্রন গুলো ত্যাগ করে, তাই না? এখন ধাতুর বৈশিষ্ট্য দিকে শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো 1 2 3 থাকবে, তাহলে এটাই তো পরিবাহী। যতক্ষণ পর্যন্ত শেষ কক্ষপথের ইলেকট্রন 1 2 3 থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা 5টা গ্রহণ করাচ্ছে, 3টা কিন্তু ছাড়া সহজ ওদের, বুঝছো? 5টা গ্রহণ করে সে অষ্টক পূরণ করবে, নাকি 3টা ছেড়ে দিয়ে সে অষ্টক হয়ে যাবে? 3টা ছেড়ে দিবে, তাহলে 1 2 3, তাহলে এই সকল পদার্থকে কি বলে? পরিবাহী বলে বা কন্ডাক্টর। আবার আসি, তাহলে এটা তো বুঝলা নাকি? সংজ্ঞাটা লিখে দিই নাকি? এটা বলতে পারে যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, বুঝছো?
যদি বলে যে পরিবাহী বা পরিবাহী কাকে বলে, তাহলে তুমি যে কোনো একটা সংজ্ঞা দিতে পারো, সমস্যা নেই। আর যদি স্পেসিফিক বলে দেয় যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, তখন তোমাকে এই সংজ্ঞাটাই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে যদি দুটা থাকতো, সেটা ম্যাগনেসিয়াম। যদি তিনটা থাকতো, অ্যালুমিনিয়াম, নাকি? আচ্ছা, যাই হোক, যে সকল, উদাহরণটা তুলে নিও, হ্যাঁ, চিত্রটা তুলে নিও, যে সকল পরমাণুর পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3, সেই সকল পরমাণুকে বা পদার্থকে পরমাণুকে পদার্থ বলে সমস্যা নেই। পরিবাহী বা কন্ডাক্টর বলে। আচ্ছা, এখন আসি আমরা সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমি মানেই আমরা একটু বুঝতেছি না, অর্ধ অর্ধ একটা ভাব কথা দ্বারা। সেমিকন্ডাক্টর মানে কন্ডাক্টরের অর্ধেক, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, আংশিক ভাবে প্রবাহিত হবে, তাই না? হ্যাঁ, চিত্রটা তুললে বুঝতে সহজ সহজ হবে, এটা তোমার বোঝার সাথে। হ্যাঁ, সংজ্ঞা লেখার পরে যে এটা তোমাকে লিখতে হবে এরকম এরকম না। সেমিকন্ডাক্টর তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে, যে সকল, এটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, শেষ তোলা শেষ নাকি? আচ্ছা, এটা আগে লিখে নিই। যে সকল পদার্থের মধ্য দিয়ে দিয়ে আংশিকভাবে কারেন্ট প্রবাহিত হয় হয় সেই সকল পদার্থকে সেমিকন্ডাক্টর বলে বা অর্ধপরিবাহী বলে। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে। আচ্ছা, এটার ইলেকট্রনীয় মতবাদ দিয়ে দিই এখানে, বলে দিন। তুলো, হ্যাঁ, তুললে তাহলে তোমার একবার হলেও তোমার এটা মাথায় থেকে যাবে। বুঝছো? একবার হলেও প্র্যাকটিস হয়ে যাবে। ইলেকট্রনীয় মতবাদ যে সকল
ইলেকট্রন সংখ্যা 4 হয়, সেই সকল পদার্থকে চার হয় সে সকল পদার্থ থেকে সেমিকন্ডাক্টর বলে। তোমাদের মধ্যে একটা ধরো ইয়া হয়ে গেলে, যদি সিলেবাস শেষ করে ফেলতে পারি, তোমাদের ভিতরে একটা পরীক্ষা নিয়ে নিলাম, সমস্যা নেই। যে বই আগে শেষ হবে সেই বইয়ের উপরে একটা, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। বলে বা অর্ধপরিবাহী। আবার সে ইনসুলেটর। এখানে বাংলা লিখে দিন। এটা অর্ধপরিবাহী, এখানে অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে এটা যেমন জার্মেনিয়াম, কার্বন, যেমন কার্বনের পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 6 না? এই দেখো, এটা চিত্রটা আঁকাইলো, এটা যেটা আঁকাইলা, তাহলে শেষ কক্ষপথে কয়টা থাকবে? 4টা। চাইবে কি, মানে সে দুইটার বৈশিষ্ট্য কেমন যেন ধারণ করে, তাই না? যে সে 4টা সিরিজ দিতে চায়, আবার গ্রহণ করতে চাও, একদম মনে করো যে মাঝামাঝি, হ্যাঁ, মাঝামাঝি কন্ডিশন। এখন এই কারণে যেগুলো এগুলো তোমার হলো শেয়ার করে ইলেকট্রন গুলো। আচ্ছা, এটা কার্বন। কার্বন হতে পারে জার্মেনিয়াম, সিলিকন, এগুলো সবই অর্ধপরিবাহী। কার্বন এক্সাম্পল লিখতে পারো, হ্যাঁ, কার্বন, হ্যাঁ, এগুলো সবই অর্ধপরিবাহী। জার্মেনিয়াম এক্সাম্পল, এগুলো জার্মেনিয়াম, জার্মেনিয়াম, সিলিকন, সিলিকন, আরো আছে যে সকল প্লাস্টিক, প্লাস্টিক, রাবার ইত্যাদি। আচ্ছা, এখন তোমাদের যদি বলা হয় যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, এদের মধ্যে পার্থক্য
লিখতে পারবো না? অনেকগুলো পারবা। এই সংজ্ঞা দিয়ে একটা করলা, যে তিনটা সংজ্ঞা আলাদাভাবে দিলা, তারপরে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে একটা সংজ্ঞা হলো, দুইটা পার্থক্য গেল। তারপরে তোমার দিলা, উদাহরণ গুলো দিলা, তিনটা হয়ে গেল। আচ্ছা, বলতেছে যে কোন পদার্থের মধ্যকার, কোন পদার্থের রেজিস্ট্যান্স ওই পদার্থের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, ওই পদার্থের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। ধরো আর সমানুপাতিক এল। এখন সমানুপাতিক কথার অর্থ হলো এটা যে সমান হারে সে বৃদ্ধি পায়, বুঝছো? সমান হারে কি তখনই বৃদ্ধি পাবে যখন ধরো এই একটা পদার্থ, ক্লাসে মনে হয় এগুলো আমি বুঝাইছি তারা। আচ্ছা দেখো, একদম খণ্ড বিখণ্ড করে দিই তোমাদের। হ্যাঁ, আচ্ছা দেখো, খণ্ড বিখণ্ড করে দিই। এই পদার্থের দৈর্ঘ্য তোমার যদি সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে চায় যে আর সমানুপাতিক এল, তাহলে এই পদার্থের ক্ষেত্রফল স্থির থাকতে হবে। স্থির থাকতে হবে, যে ক্ষেত্রফল কম বেশি হওয়া যাবে না। মানে যতটুকু পথ তোমার ক্ষেত্রফল স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, ততক্ষণ পর্যন্ত এর রেজিস্ট্যান্স মানে লিনিয়ার ভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ এর এটা যদি ধরো কথার কথা যে এটা যদি 1 ওহম হয়, এর দৈর্ঘ্য যদি তোমার 1 মিটার হয়, আবার দৈর্ঘ্য যখন 2 মিটার, ধরো কথার কথা যে রেজিস্ট্যান্স তখন 2 ওহম, বুঝছো? রেজিস্ট্যান্স তখন 2 ওহম। আবার এটা যখন 3 ওহম, তখন এটা হলো 3 মিটার। এটা তখনই পসিবল যখন এইটার প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল এবং তাপমাত্রা স্থির থাকবে। কেন আমি তোমাকে বলি যে একটা জিনিসটা বুঝো, যে দৈর্ঘ্যের সাথে রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে। তুমি 1 কিলোমিটার হেঁটে যাও আর 5 কিলোমিটার হেঁটে যাও, তোমার তোমার কি বাধা 5 কিলোমিটার যাইতে বাধা বেশি পড়বে না? বাধা বেশি। তো কারেন্ট তো ওইভাবেই যায়। কারেন্টের ধরো যে এই একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যে যাবে, ধরো প্রতি কোনো পদার্থ, তো পৃথিবীতে কোনো পদার্থ কি পিওর আছে? মানে এর যদি পরিবাহী হয়, এর ন্যূনতম ম্যাটেরিয়ালের ন্যূনতম একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। ধরো সেটা খুবই নগণ্য ধরলাম যে 0.0001 ওহম, এই নগণ্য হলেও থাকে। উপাদান পিওর বলতে কোনো জিনিস নাই, বুঝছো? আচ্ছা, সেটা আমরা কাউন্টেবল মনে করি না। আচ্ছা, কিন্তু এইটাই আবার আমরা চিন্তা করতে হয় যখন এটা ধরো যে 1 মিটার বা 10 মিটার বা 1 কিলোমিটার, হিসাব জিনিস আলাদা। যখন 150 কিলোমিটার যখন একটা লাইন হয়, তখন কিন্তু এইগুলো কিন্তু তখন কাউন্টের বিষয় চলে আসে। আচ্ছা দেখো, ইন্টারনাল রেজিস্ট্যান্স এরকম যদি এখানে যদি প্রতি মিটারে 0.001 ওহম হয়, তাহলে এটা যদি 1 কিলোমিটার হয়, এটা যদি 1 কিলোমিটার হয়, তাহলে এটা কি 1000 এর সাথে গুণন হবে না? 0.001 ওহম, তাই না? প্রতি মিটারে যদি এত ওহম হয়, তাহলে 1 কিলোমিটার হলে 0.001 ওহম এর সাথে গুণন হবে, তাই না? তাহলে আমি পুরো 1 কিলোমিটারে কতটুকু রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা বোঝা যাবে। এখন এই পথটা যদি 5 কিলোমিটার হয়, তখন কি 1 কিলোমিটারের সমানই হবে? না, মানে দৈর্ঘ্যের সাথে কিন্তু কম বেশি হবে। যত তুমি পথ যাচ্ছ তত তার বাধা বেশি, মানে বাধা বেশি হচ্ছে। আচ্ছা, এখন ধরো যে কথার কথা আমি প্রস্থচ্ছেদ স্থির রাখলাম না, তাহলে কি হয়? প্রস্থচ্ছেদ স্থির রাখলাম না, যে কারেন্ট গুলো এসে দেখলো কি এখানে আসলো, এখানে আসার পরে যেই চাপটা ছিল এখানে এসে দেখলো কি এর প্রস্থচ্ছেদটা বেড়ে গেছে, বুঝছো? প্রস্থচ্ছেদটা বেড়ে গেছে। ধরো এখানে আমি তারটা অনেক করে দিচ্ছি, মোটা করে দিলাম, প্রস্থচ্ছেদ বেড়ে গেছে। তখন কি ওর যে ইলেকট্রন আছে খুব ফ্রিলি যাবে না? তখন কি ওর ওই পরিমাণ কষ্ট হবে ইলেকট্রন গুলো যাইতে, যখন মানে ইয়াটা কম ছিল? তখন ওর কিন্তু একদম রিল্যাক্সে যেতে পারবে, তাই না? রিল্যাক্সে যেতে পারে কখন? যখন রেজিস্ট্যান্স কম হয়, তাই না? মানে প্রস্থচ্ছেদ যখন বাড়ে তখন বাধা কিন্তু কমে। অর্থাৎ একটা পাইপের মধ্যে দিয়ে পানি তুমি চিন্তা করো, পানির কথাই যদি চিন্তা করো, যে একটা পাম্প থেকে যে পানি ওঠে, এই পাইপ যত মোটা হয় তত কিন্তু পানিটা সহজে চলাচল করতে পারে। যদি পাইপটা চিকন হয় তাহলে কিন্তু চাপ বেশি পড়ে, তাই না?
তো তেমনি যে প্রস্থচ্ছেদ যদি কম হয় রেজিস্ট্যান্স তখন বেড়ে যায়, এর সাথে উল্টানুপাতিক সম্পর্ক। এখন একটুখানি রিয়েলাইজ করছো নাকি যে ক্ষেত্রফলের সাথে একটু উল্টানুপাতিক এবং দৈর্ঘ্যের সাথে এটা সমানুপাতিক? এটুকু রিয়েলাইজ করছো যে যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে রোধ তখন আবার কমে যাবে, কারণ কি তার এরিয়া তখন বেশি হয়ে যাচ্ছে, তখন কারেন্ট ওর মধ্যে দিয়ে চলাচলের জায়গা পাবে বেশি, তাই না? আচ্ছা, তাহলে এইটা কি তখন আর কম এরকম ভাবে সমানুপাতিক এখানে থাকবে যদি এই প্রস্থচ্ছেদ স্থির না থাকে? তখন এখানে দেখা যাবে যে এখানে যেমন একই গুণিতক হারে বাড়তেছিল, তখন আর একই গুণিতক হারে বাড়বে না। তখন দেখা যাবে যে কি যে এখানে হঠাৎ করে হয়ে গেছে তোমার 10 ওহম, সরি এখানে ধরো যে 0.1 ওহম, এরকম কথার কথা বললাম, মানে ওহম কমে গেল, এটা বাড়লো না, বা সমানুপাতিক হারটা স্যাটিসফাই হলো না। এই কারণে যে রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যখন ক্ষেত্রফল স্থির, ক্ষেত্রফল স্থির এবং একে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং যেটা প্রস্থচ্ছেদ একই কথা, এবং তাপমাত্রা স্থির। আচ্ছা, বাকি কথাগুলো মুছে দিই। হ্যাঁ, দুইটা ডেফিনিশন মনে হয় বুঝতে পারছো যে ক্ষেত্রফলের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কেমন হতে পারে। তাহলে এখন আমরা আরেকটা কথা লিখতে পারি না? এটা কি আমরা আমাদের 1 নং সমীকরণ ধরতে পারি না? এটা 1 নং, আর সমানুপাতিক এল, এটা 1 নং সমীকরণ ধরলাম। আচ্ছা, 2 নং সমীকরণ যেটা আমরা ধরবো যে আর সমানুপাতিক কোন পদার্থের মধ্যকার রেজিস্ট্যান্স ওই পদার্থের ক্ষেত্রফলের উল্টানুপাতিক, তাই না? উল্টানুপাতিক এটা দ্বারা কি বোঝায় দেখো তো, যে আর ধরো আর ইকুয়াল টু 1 কে যত ধরো ক্ষেত্রফল অনেক বেশি 10 অথবা ধরো যে 2, তাহলে এটার মান কত পাবো? 0.5, তাই না? ক্ষেত্রফল ধরো বেশি, এখন ক্ষেত্রফল যদি আমি বেশি যদি ক্ষেত্রফল করি, দেখো তো এখন তো আমি আর সমানুপাতিক কথা বলছেন যে 1/1, এখন ক্ষেত্রফল ধরো কমে গেছে, এখন এটাতে কত পাবো? 1 ওহম, তাই না? 1/1 1 ওহম। ক্ষেত্রফল বেশি, রেজিস্ট্যান্স কমে গেছে, মানে 1 কে তুমি যত বেশি সংখ্যা দ্বারা ভাগ দিবা ততই কমে যাবে, আর 1 কে তুমি যত ছোট সংখ্যা দ্বারা ভাগ দিবা তত বড় হবে। দেখো এটা 1 ওহম। আচ্ছা, এইটুকু বুঝছো? এটা আমরা 2 নং সমীকরণ করতে পারি, তাই না? এখানে কিন্তু কথা এরকমই যে ক্ষেত্রফল, এখানে আবার ক্ষেত্রফল যে ইয়া হবে সেটা লেন্থ কিন্তু স্থির থাকতে হবে, আবার লেন্থ স্থির থাকতে হবে, বুঝছো? লেন্থ স্থির থাকতে হবে, এই কথাটা কি বুঝছো? লেন্থ স্থির, হ্যাঁ, এই যে যখন দৈর্ঘ্য এল এবং বুঝতেছো তাপমাত্রা না বুঝে বললো না, তাহলে আমি আরো সময় নেব, সমস্যা নেই। সব পদার্থের মধ্যে দিয়ে কি একইভাবে কারেন্ট যেতে পারে? পদার্থের প্রপার্টির উপর ডিপেন্ড করে না। আমি একটা কাঠের মধ্যে দিয়ে যেভাবে কারেন্ট প্রবাহিত করাইতে পারবো, একটা পরিবাহী বা একটা তারের মধ্যে দিয়ে কি সেভাবে প্রবাহিত হবে? তো ওর মধ্যে তো একটা গঠনের পার্থক্য আছে, তাই না? প্রপার্টির তো পার্থক্য আছে। এখন এই জন্য যে শুধুমাত্র এগুলোই না, পদার্থের উপাদান কেমন এটার উপরও ডিপেন্ড করে। তাহলে আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো পদার্থের এই উপাদানের কথাটা, যে উপাদান কেমন। আচ্ছা, এখন এই যে কনস্ট্যান্ট, দুইটা একসাথে করলে কি হয় দেখো তো, রো আর ইকুয়াল টু যে আর সমানুপাতিক এল ডিভাইডেড এ, দুইটা করলে এমন হয়, তাই না? এখন আমাদের এই সমানুপাতিক তো কোনো ভাবে তুলে দিতে হবে, তাই না? তুলে দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট দরকার হয়, ধ্রুবক লাগবে। সেই ধ্রুবকটা হলো আপেক্ষিক রেজিস্ট্যান্স, বুঝছো?
সেই ধ্রুবকটা হলো যাকে রো দ্বারা প্রকাশ করা হয়, এল ডিভাইডেড এ। বুঝছো? আপেক্ষিক রেজিস্ট্যান্স কি এখন আমি বুঝাবো। বুঝছো? এটাই হলো মানে রেজিস্ট্যান্স আপেক্ষিক রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, বা এরকম লিখতে পারো যে পদার্থের উপাদানের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা এটা বুঝছো? আপেক্ষিক রেজিস্ট্যান্স বুঝাই দেই। হ্যাঁ, আচ্ছা তোলো। আচ্ছা এখানে একটা কথা লিখবা, হ্যাঁ, যে রেজিস্ট্যান্স পদার্থের উপাদানের উপর নির্ভরশীল যদি এই বাকিগুলো যখন স্থির থাকে, তাই না? তাপমাত্রা, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল স্থির থাকে। জাস্ট এই কথাগুলো মানে একই কথা, মানে শুধুমাত্র একটু চেঞ্জ। যখন যেটা লিখতেছো তখন বাকিগুলো স্থির, এরকম মনে থাকে যায়। আচ্ছা এখন আসি আপেক্ষিক রেজিস্ট্যান্স কি। আরেকটা জিনিস তোমাদের মজার একটা জিনিস বলবো না। একক বাহু বিশিষ্ট, এখানে একক বাহু বিশিষ্ট বলতে আমরা কি বুঝতেছি, যে 1 মিটার অথবা 1 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চি। আচ্ছা, বাহু বিশিষ্ট কোন ঘনকের বিপরীত দুই তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ, ঠিক? আপেক্ষিক রোধ বলে, যেমন একে রো দ্বারা প্রকাশ করা হয়, এর একক ওহম মিটার, ওহম সেন্টিমিটার, ওহম ইঞ্চি। আচ্ছা দেখো এটার একক কিভাবে আসে। আমরা একটা সূত্র মাত্র প্রমাণ করলাম না, যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ, এটাকে বোঝো। হ্যাঁ, তারপর বলো। দেখো এখানে আমার এই রোটা কি, এই রোটা তো আপেক্ষিক রেজিস্ট্যান্স, তাই না? এখন এই রোটা আমি এখানে ক্যালকুলেশন নিয়ে আসি, এখানে আর আর গুণ করলে আর এ ইকুয়াল টু কত থাকে, রো এল। এখন রো এই পাশে থাকলে কি হয়, রো আর এ ডিভাইডেড এল, তাই না? এখন দেখো তাহলে এইটার মানে একক কি হবে তোমরা নিজেরাই বলতে পারবা। রেজিস্ট্যান্সের একক কি, ওহম, গুণন ক্ষেত্রফলের একক অবশ্যই বর্গ হয়, তাই না? যদি তুমি মিটার ধরো তাহলে কি, মিটার স্কয়ার। নিচে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা এটা যেহেতু মিটার ধরছি, এটা আমরা মিটার ধরলাম, তাই না? এখন এটা কাটা যায় না, উপর নিচে কাটা গেলে উপরে শুধু কি থাকে, একটা মিটার, নিচে কোনো মিটার থাকে না। এটা কি হলো, ওহম মিটার।
সেম ভাবে এখানে ওহম গুণন যদি তুমি ক্ষেত্রফল সেন্টিমিটারে ধরো, তো সেন্টিমিটার স্কয়ার ডিভাইডেড সেন্টিমিটার, এটা কাটা যায়, এখানে কি থাকে ওহম সেন্টিমিটার। আবার ইঞ্চি হিসেবে ধরলে ওহম গুণন ইঞ্চি স্কয়ার ডিভাইডেড ইঞ্চি, গুণন কাটা দিলে এখানে ওহম ইঞ্চি। এটা হলো একক, এমকেএস একক, সিজিএস একক এবং এপিএস একক, বুঝছো? এটা হলো এমকেএস একক, এটা সিজিএস একক, আর এটা হলো এপিএস একক। যে একটা রেজিস্টরের প্রথম একটা তারের রেজিস্ট্যান্স হলো 10 ওহম, যেখানে L1 মানে ওই একটা তারের প্রথম তারের L1 বলতে প্রথম তারের দৈর্ঘ্য ইকুয়াল টু L এবং প্রথম তারের ক্ষেত্রফল ইকুয়াল টু A। এখন আরে বলতেছে আরেকটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি পূর্বের তারের দৈর্ঘ্যের দ্বিগুণ হয় এবং পূর্বের ক্ষেত্রফলের 3 গুণ হয়, বুঝছো? 3 গুণ হয়। তাহলে আমরা আর সমান কি জানি? আর সমান জানি আমরা রো এল ডিভাইডেড এ। এই যে 10 ওহম পাইছে, এটা তো এই সূত্রের মাধ্যমে পাইছে, তাই না? তো এটা সমান আমরা লিখতে পারি না যে রো এল ডিভাইডেড এ ইকুয়াল টু 10? জাস্ট এই যে এখানে আর 1 আছে না, আর 1 এর মান দেয়া আছে, আমি জাস্ট এখানে 10 বসায় দিছি নাকি? এই তো, তাহলে এটার সমান আমরা লিখতে পারি। এখন আবার এটাই হলো আর1, এটাই হলো আর1। এখন দেখো আর2 ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ, এটা হলো মেইন সূত্র। এখন ভ্যালু বসায় দাও, এটা ভ্যালু কত? এল এর জায়গায় 2l, দেখো তো আর2 ভ্যালু কত? এল 2l, আর এটার a2 কত? 3a, তাই না? এখন বুঝছো? এখন দেখো এখান থেকে ইকুয়াল টু, এখানে কি আসলো? 2 রো এল ডিভাইডেড 3a, এভাবে লিখতে পারি। জাস্ট একটু ইয়া করে দিছি। এখন 2 ডিভাইডেড 3 গুণন রো এল ডিভাইডেড এ লিখতে পারি, তাই তো নাকি? এটা আর2 না? আর2 ইকুয়াল টু তাহলে কি পেলাম? 2 ডিভাইডেড 3 গুণন রো এল ডিভাইডেড এ, এই তো। এটা সমান মান আমরা জানা আছে না? দেখো তো রো এল ডিভাইডেড এ, এটা মানে কি? এটা সমান 10 না? এখন জাস্ট 10 বসায় দাও, গুণ করে দাও, এটা রোদের মান পেয়ে যাবে। রোদের মান কত দেয়া আছে? 6.67। আর এটাতে ব্যাস দেয়া আছে। ব্যাস যদি দেয়, আমরা সূত্র জানি না এ কোথ থেকে বের করব? আমরা তো জানি আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ, তাই না? এখন এখান থেকে আমার দরকার হলো যে এর মানটা বের করা। প্রশ্নে দেয়া আছে ডি এর মান, তা আমরা জানি কি এ ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। পাই এর মান তো জানাই আছে 3.1416, আর ডি স্কয়ার যে মানটা দেয়া থাকবে। তবে এখানে একটু মাথা রাখতে হবে যে তোমার এই যে ডি এর মানটা, হ্যাঁ ডি এর মানটা, এটা তোমার যদি মিটারে যদি থাকে, ধরো দৈর্ঘ্য আছে, ধরো তোমার এল এর মান কি আছে? এল এর মান ধরো মিটারে আছে, তাহলে এটা মিটারে কনভার্ট করবা, বুঝছো? মানে সবগুলো ইউনিটই এক রাখা লাগবে। তুমি এটা নিচ্ছ মিটারে, এটা নিচ্ছ সেন্টিমিটারে, তাহলে তো হলো না, মিলবে না তো। তোমার সবগুলোর মান তো নিয়ে এসে আবার একটা সূত্রই ফলাবা নাকি? একটা তুমি মিটারের ক্যালকুলেশন করতেছো, আরেকটা সেন্টিমিটার, এরকম হবে না। এটা মিটারে নিয়ে তারপরে এই ক্যালকুলেশন করে এর মান বের হবে, এর মান এখানে এসে ইনপুট করে দিলে শেষ ম্যাথ।